তোর সাইন লাগবে। তুই তো লেখাপড়া জানোস না। টিপসই দে। আমার স্বামীর রাফসান আমার সামনে ডিভোর্স পেপার ছুঁইড়া মারল। আমি নাদিয়া, 27 বছর, ক্লাস 5 ফেল। 8 বছর ধরে রাফসানের সংসারে কাজের বুয়ার মতো কাটছি। আজকে রাফসান গ্রুপের সিইও হয়েছে। আজকে সে আমারে তালাক দিতেছে, কারণ তার নতুন বিয়ে মডেল তিনি এখন প্রেগনেন্ট। আমি কাপা হাতে পেপারটা ধরি। রাফসান, আমার তো যাওয়ার জায়গা নাই। বাপ মা মরা। সে হাসে। বস্তিতে যা, তোর মতো মেয়ের ওটাই জায়গা। আর শোন, তোরে আমি দয়া করে 50,000 টাকা দিব, খুশি থাক। আমি 50,000 টাকার চেকটা দেখি। 8 বছরের দাম 50,000। আমার বিয়ের সময় আমার কাকার দেওয়া একটা টিনের বাক্স ছিল, ওইটাও সে নিয়ে গেছে গত মাসে। কইছে, আবর্জনা রাখিস কেন? আমি টিপসই দিয়া দেই। রাফসান চেকটা আমার মুখের ওপর ছুঁইরা মারে। বের হ, আজকে রাতে তিন্নি ফ্ল্যাটে উঠবে। আমি খালি হাতেই বের হই। বৃষ্টি পড়তেছে। ফুটপাতে দাঁড়ায় থাকি। পুলিশ আসে। এই বিড়ি ভিক্ষা করস, ভাগ। আমি হাসি, পাগলের মতো হাসি। তারপর পকেট থেকে একটা ভিজা কাগজ বের করি। আমার কাকার টিনের বাক্সে ছিল। রাফসান আবর্জনা ভাবছে। কাগজটা একটা দলিল। রাফসান গ্রুপের 51% শেয়ারের মালিক নাদিয়া আক্তার। 8 বছর আগে আমার কাকা মরার আগে এটা দিয়া গেছিল। কইছিল, মা, তুই তো লেখাপড়া জানোস না, জামাইরে দিস না। যেদিন তোর পিঠ দেয়ালে ঠেকে যাব, সেদিন এটা বের করবি। আমি জানতাম না সে আর কি। আমি খালি জানতাম রাফসানারে ভালোবাসি। ওর কোম্পানি তখন ডুইবা যাইতেছিল। আমি কাকার দেওয়া দলিলটা ওরে দিয়া দিছিলাম। কইছিলাম, নেও, যদি কামে লাগে। রাফসান ওই দিনই ওই 51% শেয়ার নিজের নামে করে নাই, কারণ দলিলে লেখা ছিল হস্তান্তরযোগ্য নয়, শুধু নাদিয়া আক্তারের স্বাক্ষরেই বিক্রয়যোগ্য। সে ভাবছিল আমি ক্লাস 5 ফেল, কোনোদিন বুঝবো না। আমি ফোন দিই একটা নাম্বারে, যেটা কাকা দিয়া গেছিল। হ্যালো, ব্যারিস্টার কামাল বলছেন? আমি নাদিয়া, কাকার সেই টিপসই দেওয়া মেয়েটা। ওপাশ থেকে গম্ভীর গলা, ম্যাডাম, 8 বছর ধরে আপনার জন্য অপেক্ষা করতেছি। হুকুম করেন। কালকে সকাল 10টায় রাফসান গ্রুপের বোর্ড মিটিং। আমি আসতেছি। চেয়ারম্যানের চেয়ারে বসতে। আর ম্যাডাম, আমার স্বামীর নতুন বিয়ে। তিন্নিরে, ওরে টার্মিনেট করেন, কারণ অফিসে ব্যক্তিগত সম্পর্ক কোম্পানির নিয়ম ভঙ্গ। আর রাফসান, ওরে ডিমোশন দিয়ে পিয়নের পোস্টে দেন, বেতন 8,000 টাকা। ফোন রাখি। বৃষ্টি থামছে। আকাশে নতুন চাঁদ। আমি 50,000 টাকার চেকটা ছিঁড়া ফেলি। তারপর রাফসানের বিল্ডিংয়ের দিকে তাকায় থুতু ফেলি। তুই কইছিলি না আমি লেখাপড়া জানি না? আজকে তোরে পড়ামু দলিল কেমনে পড়তে হয়। পরদিন সকাল 10টায় রাফসান গ্রুপের হেড অফিসের সামনে একটা পুরনো সিএনজি থামে। সাদা সস্তা 3 পিস পরা আমি নামি, মাথায় ওড়না, হাতে শুধু সেই ভেজা দলিল। গার্ড আমার দিকে তাকায় বিরক্ত মুখে। এই, কই যান? আমি শান্ত গলায় বলি, বোর্ড মিটিংয়ে। সে হেসে ওঠে। আপনি এই বিল্ডিংয়ে? ঠিক তখনই কালো একটা গাড়ি এসে থামে। গাড়ি থেকে নামেন ব্যারিস্টার কামাল, সাথে আরও 3জন স্যুট পরা লোক। গার্ড সাথে সাথেই সেলুট দেয়। স্যার। ব্যারিস্টার কামাল আমার সামনে আইসা মাথা নিচু করেন। গুড মর্নিং ম্যাডাম, চেয়ারম্যান। গার্ডের মুখ শুকাইয়া যায়। আমি প্রথমবার ম্যাডাম ডাকটা শুনে কেমন যেন থমকে যায়। ওপরে বোর্ডরুমে তখন রাফসান আর তিন্নি বসা। তিন্নির গায়ে দামি শাড়ি, মুখে বিজয়ের হাসি। রাফসান বলতেছিল, আজকে আমার লাইফের নতুন শুরু। দরজা খুলে যায়। আমি ঢুকতেই রাফসানের হাসি জমে যায়। তুই এখানে? ব্যারিস্টার কামাল ফাইল খুলে বলেন, মিস্টার রাফসান, বোর্ড মিটিং শুরু করার আগে নতুন চেয়ারম্যানকে স্বাগত জানান। চেয়ারম্যান? তিনি চিৎকার দেয়। কামাল সাহেব দলিলটা টেবিলে রাখেন। রাফসান গ্রুপের 51% শেয়ারের আইনগত মালিক মিসেস নাদিয়া আক্তার। রুম নিস্তব্ধ। রাফসান হঠাৎ হেসে ওঠে। এই মেয়ে কিছু বোঝে না, ক্লাস 5 ফেল। আমি ধীরে ধীরে চেয়ারটা টেনে বসি। সরাসরি তার চোখে তাকায়। লেখাপড়া জানি না, কিন্তু বিশ্বাসঘাতক চিনতে শিখছি। বোর্ডের এক বৃদ্ধ সদস্য কাশি দিয়ে বলেন, ডকুমেন্ট সব ভেরিফাই করা হয়েছে। আইন অনুযায়ী এখন থেকে মিসেস নাদিয়া চেয়ারম্যান। তিনি দাঁড়িয়ে যায়। রাফসান, তুমি তো বলেছিলে সব তোমার। রাফসান ঘেমে যায়। বেবি, আমি বুঝাইতেছি। আমি ফাইলটা সামনে ঠেলে দেই। মিস তিন্নি, আপনার টার্মিনেশন লেটার। অফিসে অনৈতিক সম্পর্কের কারণে আপনাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো। তিন্নির মুখ ফ্যাকাশে। আর তুমি? সে রাফসানের দিকে তাকায়। আমি এবার দ্বিতীয় ফাইলটা খুলি। মিস্টার রাফসান, আজ থেকে আপনি সিও না। বোর্ড আপনাকে ডিমোশন দিছে।
রাফসান টেবিলে ঘুষি মারে, তুই পারবি না। ব্যারিস্টার কামাল শান্ত গলায় বলেন, পারছে স্যার। আমি কাগজটা তার দিকে বাড়াই। নতুন পদ, অফিস সহকারী। রাফসান হতভম্ব। বেতন ৮,০০০ টাকা। পুরো রুম নিস্তব্ধ। আমি উঠে দাঁড়াই। ৮ বছর আগে আমি তোরে রাস্তায় থেকেই তুলছিলাম রাফসান, আজ আবার রাস্তায় নামাইতেছি। তিনি চুপচাপ ব্যাগ নিয়ে বের হয়ে যায়। আর রাফসান, সে শুধু বসে থাকে। প্রথমবার তার চোখে ভয় দেখি। পুরো অফিসে আগুনের মতো খবর ছড়ায়, রাফসান স্যার আর সিও নাই। তার বউ চেয়ারম্যান। তিন্নি ম্যাডামকে বের করে দিছে। ক্যান্টিন থেকে শুরু করে লিফটম্যান পর্যন্ত সবাই ফিসফাস করে। আমি চেয়ারম্যান রুমে বসে আছি। রুমটা বিশাল। দেয়ালে রাফসানের বড় ছবি। আমি কিছুক্ষণ ছবিটার দিকে তাকিয়ে থাকি। তারপর বলি, এটা নামায়া ফেলেন। স্টাফরা ইতস্ত করে। আমি আবার বলি, যে মানুষ নিজের বউরে রাস্তায় ফালাইয়া দেয় তার ছবি এই অফিসে থাকবে না। ছবিটা নামানো হয়। ঠিক তখন দরজায় নক পড়ে। রাফসান। কালকে সে দামি স্যুট নাই, চোখ লাল। সে দরজা বন্ধ করে আমার সামনে এসে দাঁড়ায়। নাদিয়া, নাটক অনেক হয়েছে, এখন বাসায় চলো। আমি হাসি। কোন বাসা? আমাদের বাসা। ওই বাসায় তো তিন্নি ওঠার কথা ছিল। সে চুপ। তারপর নিচু গলায় বলে, ভুল হয়েছে। আমি প্রথমবার রাগে না, ঘৃণায় হাসি। ভুল? ভুল হলে মানুষ ক্ষমা চায়। তুই তো আমারে ভিক্ষুক বানাতে চেয়েছিলি। সে হঠাৎ হাঁটু গেড়ে বসে পড়ে। প্লিজ নাদিয়া, কোম্পানিটা আমার জীবন। আমি ঠান্ডা গলায় বলি, আর আমি? রাফসান মাথা নিচু করে। আমি ডেস্কের ড্রয়ার খুলে একটা পুরনো ছবি বের করি। ছবিতে আমি আর রাফসান। ছোট্ট ভাড়া বাসা, আমার হাতে সেলাই মেশিন। মনে আছে? তোর প্রথম অফিস ভাড়ার টাকা আমি গহনা বেচে দিয়েছিলাম। সে কাঁদতে শুরু করে। আমি লোভী হয়ে গিয়েছিলাম। আমি ধীরে ধীরে উঠে দাঁড়াই। না, তুই আসল চেহারায় ফিরছিস। ঠিক তখন ব্যারিস্টার কামাল ঢুকে পড়েন। ম্যাডাম, জরুরি খবর। কি হয়েছে? কোম্পানির অ্যাকাউন্ট থেকে গত 6 মাসে 12 কোটি টাকা গায়েব। রাফসান থমকে যায়। আমি ধীরে ধীরে তার দিকে তাকাই। রাফসান, টাকা কই? সে কিছু বলে না। কামাল সাহেব ফাইল খুলেন। টাকাগুলো ট্রান্সফার হয়েছে টিম মিডিয়া নামে একটা কোম্পানিতে। আমি ঠান্ডা গলায় জিজ্ঞেস করি, এটা কি তিন্নির কোম্পানি? রাফসানের মুখ সাদা হয়ে যায়। বোর্ডরুমে সবাই বসা। সামনে ব্যাংক স্টেটমেন্ট, একটার পর একটা ট্রানজেকশন। 12 কোটি টাকা, সব গেছে টিম মিডিয়াতে। আমি শান্ত গলায় বলি, রাফসান, উত্তর দাও। সে চুপ। বোর্ডের এক সদস্য রাগে চিৎকার দেয়, এটা কোম্পানির টাকা আত্মসাৎ। রাফসান এবার উঠে দাঁড়ায়। আমি নিছি তো কি হয়েছে? কোম্পানি আমার হাতে বড় হয়েছে। আমি তাকাই তার দিকে। ভুল, কোম্পানি বড় হয়েছে কর্মচারীদের পরিশ্রমে। আর দাঁড়াইছে আমার কাকার শেয়ারে। সে দাঁত চেপে বলে, তুই আমারে শেষ করতেছিস না? না, তুই নিজে নিজেকে শেষ করছিস। ঠিক তখন পুলিশ ঢুকে পড়ে। তিনি দরজার বাইরে দাঁড়ানো, চোখ ফোলা, চুল এলোমেলো। সে কাঁদতে কাঁদতে বলে, ম্যাডাম, আমি জানতাম না টাকা অবৈধ। রাফসান চিৎকার দেয়, চুপ। পুলিশ অফিসার বলেন, মিস্টার রাফসান, আপনাকে আর্থিক জালিয়াতির অভিযোগে আটক করা হচ্ছে। পুরো অফিস নিস্তব্ধ। রাফসান আমার দিকে তাকায়। নাদিয়া, বাঁচাও। এই প্রথম সে আমারে তুই না বলে নাম ধরে ডাকল। আমার বুকটা কেমন করে ওঠে। 8 বছরের ভালোবাসা একদিনে মরে না। কিন্তু তারপরে মনে পড়ে, বৃষ্টির রাতে ফুটপাতে দাঁড়িয়ে থাকা সেই আমি। আমি ধীরে ধীরে বলি, যেদিন আমি বলেছিলাম আমার যাওয়ার জায়গা নাই, সেদিন তুই হাসছিলি। পুলিশ তার হাতে হাতকড়া লাগায়। রাফসান যাওয়ার আগে শেষবার বলে, আমি তোমারে ভালোবাসতাম। আমি চোখ নামাই। ভালোবাসলে মানুষ অপমান করে না। সে চলে যায়। তিনি কাঁদতে কাঁদতে আমার পা ধরে ফেলে। ম্যাডাম, আমার পেটে বাচ্চা। আমি কিছুক্ষণ চুপ থাকি। তারপর বলি, বাচ্চার কোনো দোষ নেই। এইচআরকে বলেন, আপনার চিকিৎসার সব খরচ কোম্পানি দিবে। তিনি হতভম্ব হয়ে আমার দিকে তাকায়। ব্যারিস্টার কামাল মৃদু হাসেন। আপনার কাকার মতোই দয়ালু আপনি। আমি জানালার বাইরে তাকাই। বৃষ্টি আবার শুরু হয়েছে, কিন্তু এবার আমি ফুটপাতে না, চেয়ারম্যানের চেয়ারে বসা। রাফসান জেলে যাওয়ার পর পুরো মিডিয়ায় তোলপাড় শুরু হয়। বস্তির মেয়ে এখন কোটি টাকার কোম্পানির চেয়ারম্যান। স্বামীকে ডিমোশন দিয়ে জেলে পাঠালো স্ত্রী। টিভি, ফেসবুক, ইউটিউব সবখানে আমার ছবি। আমি এসব বুঝি না, শুধু বুঝি অফিসের মানুষজন এখন আমাকে সম্মান করে, কিন্তু সবাই না। বোর্ডের 2 জন সদস্য শুরু থেকে আমার বিরুদ্ধে। একদিন মিটিংয়ে একজন বলে উঠল, ম্যাডাম, কোম্পানি চালানো এত সহজ না।
টিপসই দেওয়া মানুষ চেয়ারম্যান হলে ইনভেস্টর ভয় পাবে। পুরো রুম চুপ। আমি মাথা নিচু করি না, ধীরে ধীরে বলি, ঠিকই কইছেন, আমি লেখাপড়া জানি না, কিন্তু চুরি করি না। লোকটার মুখ শক্ত হয়ে যায়। আমি সামনে ফাইল ঠেলে দিই। আর আপনার ছেলে যে ভুয়া কন্ট্রাক্টে 3 কোটি টাকা নিছে, ওইটার হিসাব দিবেন? রুম জমে যায়। ব্যারিস্টার কামাল হালকা কাশি দেন। সব ডকুমেন্ট রেডি আছে। লোকটা চেয়ার ঠেলে উঠে যায়। আমি বুঝি মানুষ আমার অশিক্ষা নিয়ে হাসে, কিন্তু আমার সততা নিয়ে না। সেদিন রাতে আমি প্রথমবার আমার পুরনো বস্তিতে যাই। ছোট গলিটা আগের মতোই আছে। ড্রেনের গন্ধ, ভাঙ্গা টিনের ঘর। এক বুড়ি আমাকে দেখিয়ে চিনে ফেলে। নাদিয়া মা। আমি হাসি। চাচি, চিনছেন? বুড়ি কাঁদতে কাঁদতে বলে, তুই তো অনেক বড় মানুষ হয়েছিস মা। আমি চারপাশে তাকাই। এই জায়গা থেকেই তো শুরু ছিল। হঠাৎ দেখি একটা ছোট মেয়ে রাস্তার বাতির নিচে বই পড়তেছে। মেয়েটার বয়স 10 থেকে 11 হবে। আমি জিজ্ঞেস করি, নাম কি তোর? মুনিয়া। স্কুলে যাস? সে মাথা নিচু করে। মা বাসা বাড়িতে কাজ করে, বই কেনার টাকা নাই। আমার বুক কেঁপে ওঠে। আমি নিজের ছোটবেলা দেখি। সেই রাতে আমি সিদ্ধান্ত নিই, পরদিন অফিসে গিয়ে বলি রাফসান গ্রুপের নতুন প্রজেক্ট শুরু হবে। কামাল সাহেব জিজ্ঞেস করেন, কি প্রজেক্ট ম্যাডাম? আমি ধীরে বলি, বস্তির মেয়েদের জন্য ফ্রি স্কুল। তিনি চুপ করে তাকিয়ে থাকেন। আমি হেসে বলি, যেন আর কোনো নাদিয়ারে কেউ অশিক্ষিত বলে অপমান করতে না পারে। ঠিক তখন অফিসের ফোন বাজে। কামাল সাহেব রিসিভ করতেই থমকে যান। ম্যাডাম, কি হয়েছে? রাফসান জেলখানায় আত্মহত্যা করার চেষ্টা করেছে। আমার হাত থেমে যায়। হাসপাতালের কেবিনে নিস্তব্ধতা। রাফসান বেডে শুয়ে আছে, হাতে ব্যান্ডেজ। আমাকে দেখে চোখ নামিয়ে ফেলে। ডাক্তার বলে, সময় মতো ধরা না পড়লে বাঁচানো যাইতো না। সবাই বের হয়ে গেলে আমি চুপচাপ দাঁড়িয়ে থাকি। 8 বছর একসাথে থাকা মানুষটারে এভাবে দেখলে বুক তো কাঁপবেই। রাফসান শুকনো গলায় বলে, তুই আসবি ভাবি নাই। আমি জানালার দিকে তাকাই। আমিও ভাবি নাই। সে হালকা হাসে। তুই এখনো আগের মতোই আসোস? না, আগের নাদিয়া মইরা গেছে। কিছুক্ষণ চুপচাপ। তারপর সে কাপা গলায় বলে, নাদিয়া, আমি শেষ। আমি ধীরে বলি, মানুষ টাকা হারাইলে শেষ হয় না, মানুষ শেষ হয় চরিত্র হারাইলে। তার চোখ দিয়ে পানি পড়ে। আমি তিন্নিরে ভালোবাসতাম না। আমি তাকাই না। তাহলে? আমি ক্ষমতা ভালোবাসতাম। মানুষ আমারে স্যার ডাকতো, এইটা ভালো লাগতো। আমি তিক্ত হেসে ফেলি। আর আমি? সে চোখ বন্ধ করে। তুই ছিলে আমার শান্তি, তাই তোর দাম বুঝি নাই। আমার বুকের ভেতর কেমন ব্যথা করে। ঠিক তখন দরজা খুলে তিন্নি ঢুকে। তার পেট এখন স্পষ্ট বোঝা যায়। সে আমাকে দেখে থেমে যায়। আমি পরে আসি। আমি বলি, না, আসেন। তিনি ধীরে ধীরে রাফসানের পাশে বসে। তারপর নিচু গলায় বলে, ডাক্তার কইছে বাচ্চার অবস্থা ভালো না। রাফসান হতভম্ব। কি? তিনি কান্না শুরু করে। স্ট্রেচের কারণে সমস্যা হয়েছে। আমি চুপচাপ দাঁড়িয়ে থাকি। এই মেয়েটারে আমি ঘৃণা করতাম, কিন্তু এখন দেখি সেও একটা ভয় পাওয়া মানুষ। হঠাৎ তিনি আমার হাত ধরে। আপা, আমি জানতাম না উনি বিবাহিত জীবনে এত খারাপ মানুষ। আমি হাত ছড়াই না, কারণ সত্যি কথা হলো, রাফসান শুধু ওর জীবন না, আমার জীবনও নষ্ট করেছিল। আমি ধীরে বলি, বাচ্চাটারে বাঁচান, বাকি হিসাব পরে হবে। তিনি কান্নায় ভেঙে পড়ে। রাফসান আমার দিকে তাকিয়ে থাকে। তার চোখে প্রথমবার অহংকার নাই, শুধু অনুশোচনা। হাসপাতাল থেকে বের হওয়ার সময় কামাল সাহেব ফোন দেন। ম্যাডাম, একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? বোর্ডের কিছু সদস্য আপনার বিরুদ্ধে ভোট আনতেছে। কেন? তাদের দাবি, একজন অশিক্ষিত মহিলা কোম্পানি চালাইতে পারবে না। আমি থেমে যাই। ফোনের ওপাশে কামাল সাহেব বলেন, আগামীকাল ভোট। আমি ধীরে ধীরে হাসপাতালের কাছে নিজের প্রতিবিম্ব দেখি। সাধারণ একটা মেয়ে, ক্লাস 5 ফেল, কিন্তু 14টার আগের মতো না। আমি ধীরে বলি, কালকে সবারই উত্তর দিব। পরদিন বোর্ডরুম মানুষে ভর্তি। সবাই অপেক্ষা করছে। আজ সিদ্ধান্ত হবে, আমি চেয়ারম্যান থাকব নাকি সরয়া দেয়া হবে। বোর্ডের এক সদস্য দাঁড়িয়ে বলে, আমরা কোম্পানির ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। একজন অশিক্ষিত মহিলা এত বড় প্রতিষ্ঠান চালাইতে পারবে না। আরেকজন বলে, মিডিয়ায় হাসাহাসি হইতেছে। আমি চুপচাপ শুনি। তারপর ধীরে উঠে দাঁড়াই। আপনারা ঠিকই কইছেন, আমি ইংরেজি জানি না, বড় বড় ডিগ্রি নাই। রুম নিস্তব্ধ। আমি আবার বলি, কিন্তু একটা প্রশ্ন করি, আপনাদের ডিগ্রি ছিল, তাও কোম্পানি থেকে কোটি কোটি টাকা চুরি হয়েছে কেমনে? কেউ উত্তর দেয় না। আমি সামনে একটা ফাইল রাখি। গত 2 মাসে আমি কোম্পানির সব ভুয়া কন্ট্রাক্ট বন্ধ করছি, কর্মচারীদের বেতন বাড়াইছি।
আর লাভ 18% বাড়ছে। প্রজেক্টরের স্ক্রিনের রিপোর্ট ভেসে ওঠে। সবাই অবাক। ব্যারিস্টার কামাল মুচকি হাসেন। আমি এবার ধীরে ধীরে বলি, শিক্ষা শুধু বই না, জীবনও মানুষই শিখায়। এক বৃদ্ধ বোর্ড মেম্বার উঠে দাঁড়ান। আমি ভোট দিতেছি নাডিয়া ম্যাডামের পক্ষে। একজন, তারপর আরেকজন। শেষে সংখ্যাগরিষ্ঠ ভোটে আমি চেয়ারম্যান হিসেবেই থেকে যাই। মিটিং শেষ হওয়ার পর সবাই বের হয়ে যায়। শুধু কামাল সাহেব দাঁড়িয়ে থাকেন। তিনি পকেট থেকে একটা পুরনো খাম বের করেন। এইটা আপনার কাকা মারা যাওয়ার আগে দিছিলেন। আমার হাত কাঁপে। খাম খুলতেই একটা চিঠি, কাপা হাতে লেখা, মা নাদিয়া, মানুষ তোকে অশিক্ষিত বলবে, কিন্তু মনে রাখিস সৎ মানুষ কখনো ছোট না। আর একটা কথা, তোর বাবার মৃত্যুর পেছনে দুর্ঘটনা না, বিশ্বাসঘাতকতা ছিল। আমার বুক ধক করে ওঠে। নিচে আরেকটা লাইন, যদি সত্য জানতে চাস রাফসানের বাবারে জিজ্ঞেস করিস। আমি স্তব্ধ। কামাল সাহেব, এর মানে কি? তিনি দীর্ঘশ্বাস ফেলেন। আপনার বাবা আগে ওই কোম্পানির পার্টনার আছিলেন। আমার মাথা ঝিমঝিম করে। কি? আর রাফসানের বাবা তাকে ঠকাইছিল। সন্ধ্যায় আমি প্রথমবার রাফসানের বাবার বাড়িতে যাই। বিশাল পুরনো বাড়ি, দেয়ালে দামি ছবি, লোকটা হুইল চেয়ারে বসা। আমাকে দেখে তার মুখ ফ্যাকাশে হয়ে যায়। নাদিয়া, আমি সরাসরি বলি, আমার বাবারে কেমনে মারছেন? তার হাত কাঁপতে থাকে। কি কইছে এসব? আমি কাকার চিঠিটা সামনে ধরি। লোকটা চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে। 40 বছর আগের কথা। আমি চুপচাপ শুনি। তোমার বাবা আর আমি একসাথে ব্যবসা শুরু করছিলাম, কিন্তু কোম্পানি বড় হওয়ার পর আমি লোভী হইয়া যাই। আমার বুক ধুকপুক করে। তিনি কাপা গলায় বলেন, একদিন ট্রাকের ব্রেক কাটা হয়েছিল। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। মানে? দুর্ঘটনা না? লোকটা কাঁদতে শুরু করে। আমি শুধু ভয় দেখাতে চেয়েছিলাম, কিন্তু ট্রাকটা নিয়ন্ত্রণ হারায়। আমার চোখ ঝাপসা হয়ে যায়। আমি এতদিন ভাবছি বাবা দুর্ঘটনায় মারা গেছে, আসলে খুন। লোকটা কাঁদতে কাঁদতে বলে, তোমার কাকা সব জানতো, তাই কোম্পানির শেয়ার তোমার নামে করে দেয়। আমার হাত কাঁপে। রাফসান জানতো? লোকটা চুপ। এই চুপ থাকাই উত্তর। আমার বুকের ভিতর কিছু একটা ভেঙে যায়। ঠিক তখন পিছন থেকে দুর্বল গলা। আমি জানতাম। আমি ঘুরে দেখি দরজায় রাফসান দাঁড়িয়ে। হাসপাতাল থেকে ছাড়া পাইছে। চোখে অপরাধ বোধ। সে ধীরে ধীরে বলে, ছোটবেলা থেকেই জানতাম। আমার মাথা ঝিম ধরে। তাও তুমি আমারে বিয়ে করছো? সে কাঁদতে কাঁদতে বলে, আমি প্রথমে তোমারে ব্যবহার করতে চেয়েছিলাম, শেয়ারগুলোর জন্য। আমার চোখ বেয়ে পানি পড়ে। তারপর তারপর সত্যি সত্যি ভালোবাসছিলাম। আমি হেসে ফেলি, কষ্টের হাসি। ভালোবাসা? যে মানুষ নিজের বাবার অপরাধ লুকায়, সে কাউরে ভালোবাসতে পারে না। রাফসান হাঁটু গেড়ে বসে পড়ে। আমি শাস্তি পাইতেছি নাদিয়া, প্লিজ। আমি পিছিয়ে যাই। না, তোমার শাস্তি এখনো শুরুই হয় নাই। ঠিক তখন বাইরে পুলিশের সাইরেন বাজে। ব্যারিস্টার কামাল ভেতরে ঢুকে বলে, ম্যাডাম, পুরনো কেসটা রিওপেন হয়েছে। রাফসানের বাবারে গ্রেফতার করা হবে। বাড়ির ভিতর কান্নার শব্দ ছড়িয়ে পড়ে। আমি দরজার দিকে হাঁটি। রাফসান পিছন থেকে ডাকে, নাদিয়া, একবার ক্ষমা করো। আমি থামি, কিন্তু পিছনে তাকাই না। শুধু বলি, ক্ষমার বিশ্বাস এক জিনিস না রাফসান। রাফসান গ্রুপের মালিকানা মামলা এখন আদালতে। টিভিতে ব্রেকিং নিউজ, বিখ্যাত ব্যবসায়ী পরিবারের পুরনো হত্যাকাণ্ডের তদন্ত পুনরায় শুরু। আমি আদালতের বাইরে দাঁড়িয়ে আছি, হাত ঠান্ডা। ব্যারিস্টার কামাল পাশে। ম্যাডাম, আজকে ফাইনাল হিয়ারিং। আমি শুধু মাথা নাড়ি। ভেতরে ঢুকতে দেখি রাফসানের বাবা হুইল চেয়ারে, চোখে ভয়। রাফসান কাঠগড়ায় দাঁড়িয়ে, তার মুখ শুকনো। আজ সে সিওয়ে না, আজ সে আসামির ছেলে। জজ প্রশ্ন করেন, আপনি কি স্বীকার করেন যে দুর্ঘটনাটি ইচ্ছাকৃতভাবে ঢেকে রাখা হয়েছিল? রাফসানের বাবা মাথা নিচু করে বলেন, হ্যাঁ। পুরো কোর্টে নীরবতা নেমে আসে। আমি চোখ বন্ধ করি। আমার বাবার মুখ ভেসে ওঠে। হাসতে হাসতে বলা কথাটা, মা নাদিয়া, সত্য একদিন বের হবে। জজ রায় পড়েন, অবহেলাজনিত হত্যাকাণ্ড এবং প্রমাণ গোপন করার দায়ে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হলো। হাতুড়ির শব্দ, ঠাস, সব শেষ। রাফসান আমার দিকে তাকায়। এখন তো সব পেয়েই গেছো, শান্তি? আমি কিছুক্ষণ চুপ থাকি। তারপর ধীরে বলি, না রাফসান, শান্তির টাকা বা শেয়ার দিয়ে আসে না। সে কাপা গলায় বলে, তাহলে কি দিয়ে আসে? আমি দরজার দিকে হাঁটতে হাঁটতে বলি, সত্য জানার পরও নিজের ভেতরটা ভেঙে না যাওয়ায় আসে। আমি বাইরে বের হয়ে আসি। আকাশে হালকা রোদ, বৃষ্টি নেই আজ। 6 মাস পর নতুন স্কুল, নাদিয়া আক্তার ফাউন্ডেশন স্কুল। বস্তির ছোট ছোট মেয়েরা ক্লাস করছে।
মুনিয়ার সামনে দাঁড়িয়ে বলে, ম্যাডাম, আমি বড় হয়ে উকিল হব। আমি হাসি। হবি? অবশ্যই হবি। পেছনে ব্যারিস্টার কামাল বলে, আপনি জানেন আপনার কারণে শত শত মেয়ে নতুন জীবন পাচ্ছে। আমি স্কুলের মাঠের দিকে তাকাই। আমি কিছু করি নাই কামাল সাহেব, আমি শুধু নিজের কষ্টটাকে কাজে লাগাইছি। ঠিক তখন একটা গাড়ি এসে থামে। রাফসান নেমে আসে। চুল বড়, মুখ শান্ত। জেল থেকে বের হয়েছে কিছুদিন আগে। সে ধীরে ধীরে আমার সামনে আসে। নাদিয়া। আমি তাকাই। সে কাপা গলায় বলে, আমি কিছু চাইতে আসি নাই। আমি চুপ। সে একটা খাম এগিয়ে দেয়। ডিভোর্স পেপার। আমি সাইন করছি। আমি খাম নেই। সে শেষবার বলে, তুমি ঠিকই বলছিলা, ভালোবাসা দিয়ে অপরাধ মোছে না। আমি ধীরে বলি, তুমি এখন মানুষ হও রাফসান। সে মাথা নিচু করে চলে যায়, আর ফিরে তাকায় না। আমি স্কুলের বারান্দায় দাঁড়াই। ছোট মেয়েরা হাসছে, দৌড়াচ্ছে, হাতে বই নেই আমার, কিন্তু মনটা হালকা। একসময় যে মেয়ে বলতো আমি ক্লাস 5 ফেল, আজ সে একটা ভবিষ্যৎ তৈরি করছে। আমি আকাশের দিকে তাকাই। বাবা, আমি পেরেছি। সমাপ্ত।